পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচের স্পিচ অর্থ হচ্ছে বাক্য, অফ অর্থ হচ্ছে এর, এবং পার্টস অর্থ হচ্ছে অংশ। তাহলে কার অংশ? বাক্যের অংশ হচ্ছে পার্টস অফ স্পিচ। যদি আমি লিখি সি ইজ এ বিউটিফুল গার্ল, এ পুরোটাই হচ্ছে একটা কি? পুরোটাই হচ্ছে একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের এই সি একটা অংশ, ইজ একটা অংশ, এ একটা অংশ, বিউটিফুল একটা অংশ, গার্ল একটা অংশ। তাহলে একটা সেন্টেন্সের এই যে অংশগুলো, এগুলো হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। এই এক একটা পার্টস অফ স্পিচ কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটাই হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখন আমি খুব সহজে কিভাবে এগুলো বোঝানো যায় সেই চেষ্টাটা করব। এই পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কিন্তু আজকে আমরা শুধু নাউন নিয়ে আলোচনা করব। এমনভাবে আলোচনা করব যাতে আপনি বেসিকটাও জানবেন এবং পরীক্ষা হলে কিভাবে এগুলোর আইডেন্টিফাই করতে হবে সহজে সেই জিনিসগুলো জানবেন। নাউন হচ্ছে প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। এই কাউন্ট মানে আমরা কি জানি? কাউন্ট অর্থ হচ্ছে গণনা। আনকাউন্ট বলতে কি বুঝি? অগণিত। অগণিত। তাহলে যাকে গণনা করা যায় সেই নাউনটাই হচ্ছে কাউন্টেবল নাউন। যে নাউনটাকে গণনা করা যায় না সেটাই হচ্ছে আনকাউন্টেবল নাউন। আশা করি এই সংজ্ঞা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এই কাউন্টেবল নাউন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন, একটা হচ্ছে কালেকটিভ নাউন। আর এই আনকাউন্টেবল নাউন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ম্যাটেরিয়াল, METERIAL ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। আমি লিখলাম সাদিয়া, আবার এপাশে লিখলাম টাইগার, এখানে লিখলাম ক্যাটল, ক্যাটল। আচ্ছা, যখন আমি লিখলাম সাদিয়া তখন এখানে একটি নাম এবং একটি পার্সন। তাহলে একটি নাম, একটি পার্সন হোক, স্থান হোক, মানে এখানে যয়টি নাম থাকবে, এখানে যদি ঠিক তয়টি পার্সন হোক, স্থান হোক, যাই হোক, অর্থাৎ একটি নাম একটি পার্সন, বা একটি নাম একটি বস্তু, অথবা একটি নাম একটি স্থান, এরকম একটি নামের সাথে যদি একটি কথাটা মিল থাকে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে প্রপার নাউন। কারণ আমরা জানি প্রপার মানে কি? নির্দিষ্ট। তো যখন একটা নামের সাথে একটা জিনিস বোঝাবে তখন সেটা নির্দিষ্ট বোঝাবে নাকি অনির্দিষ্টভাবে বোঝাবে? তখন সেটা নির্দিষ্টভাবে বোঝাবে। এই জন্য একটির সাথে একটি থাকলে সেটা হয়ে যায় প্রপার নাউন। যখন আমি বললাম টাইগার, এই যে বাঘ, এখন বলেন তো এই বাঘ দেখে আপনারা কি বুঝতেছেন? একটা বাঘ নাকি যত বাঘ আছে সবাইকে বুঝতেছেন? সবাইকে যখন বুঝবেন সেটাই হয়ে যাবে সমজাতীয়। তাহলে এটা হচ্ছে কমন নাউন। নাম কিন্তু একটা, তাহলে নাম যদি একটা হয় এবং পুরো জাতিটাকে যদি বোঝায়, পুরো জাতিকে যদি বোঝায় সেটা হয়ে যাবে কমন নাউন। তাহলে একটি নাম, একটি জায়গা হোক, একটা পার্সন হোক, একটি যেটাই হোক, সেটা হচ্ছে প্রপার নাউন। একটি নাম কিন্তু পুরো জাতিটাকে বোঝাচ্ছে, তখন সেটা হয়ে যাবে কমন নাউন। এবার আসি আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ কথাটা অর্থ হচ্ছে সমষ্টি। তার মানে এখানে জাস্ট যোগ হইতে হবে, একটা পর একটা কি হবে? যোগ হবে। আচ্ছা, একটা পর একটা যে যোগ হয়, আমি এখানে লিখেছি ক্যাটল। এই ক্যাটল অর্থ হচ্ছে গবাদি পশু, অর্থাৎ এখানে গরুও আছে, ছাগলও আছে, মহিষও আছে। অর্থাৎ আমরা যে গৃহপালিত পশুগুলো
পালন করি, যে বিক্রি করি বিভিন্ন লাভের আশায় এবং যে কারণে হোক, সেগুলো হচ্ছে ক্যাটল। তাহলে এটার মধ্যে গরুও পড়তেছে, ছাগলও পড়তেছে, মহিষও, এরকম যত গবাদি পশু আছে সবগুলোকে একসাথে আমরা কি জানি, ক্যাটল। তাহলে ক্যাটল বললে আপনি নির্দিষ্টভাবে শুধু গরুকে কল্পনা করবেন না, আপনি ছাগলকেও কল্পনা করতেছেন, আপনি মহিষকেও কল্পনা করতে পারেন। তাহলে এই যে গরু, এই গরুটা কোন নাম? গরু হচ্ছে কমন নাম। এই গরু, ছাগল, মহিষ এইগুলো অর্থাৎ একই জাতীয় সবগুলোকে যখন এখানে সমষ্টিবদ্ধ করা হয় সেটা আবার কালেকটিভ নাউন। তাহলে কমন নাউনের যে সমষ্টি সেটাই হয়ে যায় কালেকটিভ নাউন। কমন নাউনের সমষ্টি কালেকটিভ নাউন। এবার পরীক্ষায় কিছু সহজ জিনিস অবলম্বন করে আমরা এই কালেকটিভ নাউনটাকে খুব সহজে মনে রাখবো। কি? আসেন, ধরেন একটা ফ্যামিলি, এই ফ্যামিলির একটা সদস্যের নাম হচ্ছে এন, একটা সদস্যের নাম হচ্ছে পি, আবার একজনের নাম হচ্ছে এস, আরেকজনের নাম হচ্ছে এস, একজনের নাম হচ্ছে এফ, একজনের নাম হচ্ছে সি। আচ্ছা, এরা ধরেন দুইজনে ভাই, এরা দুইজন হচ্ছে বোন, এটা হচ্ছে তাদের মা, এটা হচ্ছে তাদের বাবার নাম। এই সবাই মিলে কি হবে? সবাই মিলে কি হবে? সবাই মিলে একটা ফ্যামিলি হবে, ফ্যামিলি হবে। আচ্ছা, এখন সামনে যেহেতু আর্জেন্টিনা, ব্রাজিল বিভিন্ন খেলা আছে, তো ছেলেরা যেহেতু মার দিকে সাপোর্ট করে, তো মা সহ তার সন্তান ছেলেরা যারা, এরা হচ্ছে ব্রাজিলকে সাপোর্ট করে। আবার মেয়েরা যেহেতু বাবাকে বেশি ভালোবাসে, এরা কি বাবার দলে বা ব্রাজিলকে সাপোর্ট করে। তাহলে আর্জেন্টিনা, ব্রাজিল এগুলো কি? এগুলো এক একটা হচ্ছে টিম। আচ্ছা, এখন এরা দুজনে কি করলো? দুইটা গ্রুপে ভাগ হয়ে গেছে। বাবার দলে হচ্ছে মেয়েরা আর মায়ের দলে হচ্ছে ছেলেরা। তাহলে কিসে ভাগ হয়েছে? গ্রুপ। আচ্ছা, এখন অনেক কষ্ট করে বাবা মা গ্রামে থাকেন, তাহলে অনেক কষ্ট করে তাদের ছেলে মেয়েদেরকে পড়াইছে। তো বাবা কি করেন? বাবার অনেকগুলো ক্যাটল আছে, অর্থাৎ গবাদি পশু লালন পালন করে। মা কি করেন? মার এক ঝাঁক মুরগি আছে, অর্থাৎ হচ্ছে ফ্লক অর্থ হচ্ছে ঝাঁক। এখন এই যে চার সন্তান, এই চার সন্তানের মধ্যে একজন আছে আর্মিতে, একজন আছেন পুলিশে, একজন আছে নেভিতে, আরেকজন জব করে হচ্ছে এয়ারফোর্সে। আমরা অনেকেই জানি যে ভাইয়ে ভাইয়ে মাঝে মাঝে জমি জমা নিয়ে একটু ঝামেলা তৈরি হয়। তো এই দুই ভাইয়ের মাঝেও একটু ঝামেলা তৈরি হওয়ার কারণে তারা কিছু চিল্লাচিল্লি করতেছিল। তো এই জন্য গ্রামবাসীরা কী করেছে? দেখতে এসেছে। গ্রামবাসীরা যখন অনেকেই দেখতে এসেছে, তখন সেখানে একটা ভিড় হয়েছে, অর্থাৎ ক্রাউড। এই ক্রাউড হচ্ছে কালেকটিভ নাউন। এখন যেহেতু তাদের মধ্যে ঝামেলা লাগছে, তো গ্রামের যে মুরব্বী সে বলতেছে যে এই বিষয়টা নিয়ে বসা যাক। তখন তারা এই বিচারটা করার জন্য একটা কমিটি গঠন করলো। এরা আবার সবাই মিলে কোথায় গেল? কোর্টে গেল। সেখানে জাজকে বিচার দিল। তো সেই জাজের জায়গায় সেখানে যে জুরি, অর্থাৎ জাজদের যে সমষ্টি, সেটা হচ্ছে জুরি। এবং আপনারা এই যে পুরো এটা দেখতেছেন, এটা কি? ক্লাস। তাহলে এইটা হচ্ছে ক্লাস। এই যে প্রতিটা কালেকটিভ নাম দেখতে পাচ্ছেন, এই কালেকটিভ নামগুলো বিগত বছরে বারবার চাকরি পরীক্ষা আসছে। তাই এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই জন্য গল্প আকারে যদি আপনারা মনে রাখেন, আর কখনো ভুলবেন না, কখনো কোনো সমস্যা হবে না, কোনো কনফিউজিং কাজ করবে না। এখন আমরা আসি ম্যাটেরিয়াল নাম। ম্যাটেরিয়াল কথাটা অর্থ হচ্ছে উপাদান। তার মানে কোনো কিছু যখন আমরা তৈরি করার জন্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়, সেগুলোই কিন্তু সেই জিনিসটার উপাদান। এই উপাদানগুলোরও নাম আছে। যেমন ধরেন উড মানে হচ্ছে কাঠ। কাঠ দিয়ে আমরা কি করি? চেয়ার বানাই, টেবিল বানাই, বিভিন্ন আলমারি, শকেস, যা হোক, আমরা এগুলো কিন্তু তৈরি করি। তাহলে এখন দেখেন, এই যে আমি টেবিলটা তৈরি করেছি, এটা তৈরি করার জন্য একটা উপাদানের প্রয়োজন হয়েছিল, সেই উপাদানটা হচ্ছে উড। তাহলে উড কোন নাম? উড হচ্ছে ম্যাটেরিয়াল নাম। আচ্ছা, আমি যদি বলি রাইস, এই রাইস দিয়ে কী হবে? ভাত রান্না হবে। এখন ভাত রান্না, তাহলে উপাদান কি? ভাত রান্না তৈরি করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রাইস।
তাহলে রাইস একটা উপাদান, উপাদানের নাম, তাহলে এটা কী হবে? ম্যাটেরিয়াল নাম। আমি যদি বলি মিট, আচ্ছা একটা তরকারি করার জন্য যদি মিট অর্থ হচ্ছে মাংস, তাহলে আমি যদি মাংস রান্না করতে চাই তাহলে এই মাংস উপাদানটা আমার লাগবে, তাহলে এটা একটা উপাদানের নাম। তাহলে উপাদানের যদি কোনো নাম হয় সেক্ষেত্রে সেটা হয়ে যায় ম্যাটেরিয়াল নাম। এবার আমরা আসি অ্যাবস্ট্রাক্ট নাম। অ্যাবস্ট্রাক্ট কথাটার অর্থ হচ্ছে বিমূর্ত। বিমূর্ত, বিমূর্ত বলতে আমরা কি বুঝি? বিমূর্ত বলতে আমরা বুঝবো এই জিনিসটা দেখা যাবে না, এই জিনিসটা ছোঁয়া যাবে না, এই জিনিসটা ধরা যাবে না, কিন্তু এই জিনিসটা অনুভব করা যাবে অথবা কল্পনা করা যাবে। সাপোজ ধরেন আমি এটা ধরেন একটা 4 কাপ, তো এই 4 কাপের গরম চা আছে, এই চাটা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু গরম চা ধরার কারণে যদি হাত আমার পুড়ে যায়, আমি যদি ব্যথা পাই, এই ব্যথা ইংরেজি কি? পেইন। আমি যদি পেইন পাই, এই পেনটাকে কেউ দেখতে পারবেন? কেউ দেখতে পারবেন না। এই পেনটাকে কেউ ধরতে পারবেন? পারবেন না। যেভাবে আমি 4 কাপ ধরতে পারছি সেভাবে কি আপনার পেনটা ধরতে পারতেছেন না? এটা যে পাচ্ছে সেই শুধু অনুভব করতে পারছে, অথবা আপনাকে যখন আমি বলতেছি আপনি কল্পনা করতে পারতেছেন যে সে ব্যথা পাইছে, আচ্ছা এইটুকুই জাস্ট। তাহলে বিমূর্ত যে জিনিসটা সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাম। আপনি দেখতে পারবেন না, আপনি ধরতে পারবেন না, কিন্তু আপনি অনুভব করতে পারবেন অথবা আপনি কল্পনা করতে পারবেন। যেমন বলি লাভ, এটা কি দেখা যায়? ধরা যায় না, কিন্তু আপনি অনুভব করতে পারবেন যে আপনার মা আপনাকে কতটা ভালোবাসে বা আপনি আপনার মাকে কতটা ভালোবাসেন। এই অ্যাবস্ট্রাক্ট নামগুলো এভাবে তো আপনি বুঝলেন, ঠিক আছে, কিন্তু পরীক্ষার সময় দেখা যায় খুব অল্প সময়ের মধ্যে অনেক সময় মাথা কাজ করে না, তখন আপনি কিছু সহজ জিনিস চিহ্নিত করে আপনি বুঝে ফেলবেন, সেটা অ্যাবস্ট্রাক্ট নাম। চলেন সেই জিনিসগুলো আমি একটু আপনাদেরকে বলি। এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো কোনো শব্দের শেষে যদি থাকে সেটা অ্যাবস্ট্রাক্ট নাম। এখন আমি এই জিনিসগুলোকে এমনভাবে সাজিয়ে দিছি আপনাদের একদম মনে হারাবে না, মুখস্থ করাটা ইজি হবে। তবে আমি মুখস্থ করা পছন্দ করি না, এই জন্য আমি আপনাদেরকে এখন সুন্দরভাবে বুঝাই দেব। আপনারা এই জিনিসটা শুধু একটু মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন এগুলো আপনাদেরকে আর মুখস্থ করতে হবে না। আমরা এগুলো প্রত্যেকটার সাথে সবাই পরিচিত, ঠিক আছে। এখানে শন লিখেছি, SION। এই এসের পরিবর্তে আমি এই জায়গায় কি লিখেছি? টি লিখেছি, তাহলে শন শন। আচ্ছা, এখানে আমি TS দিয়েছি, এখানে সামনে শুধু একটা GA অ্যাড করেছি, তাহলে একটা হচ্ছে GTS, একটা হচ্ছে TS। এখানে আমি লিখেছি ANCE আর এখানে লিখছি ENCE, তার মানে এর পরিবর্তে জাস্ট ই বসাই দিছি। এখানে আছে শিওর, এখানে এস আছে, এই এস এর পরিবর্তে এখানে জাস্ট আমি টি বসাই দিয়ে TURE হয়েছে। এরপর আমরা অনেক সময় বলি না শিপম্যান বলি না, তাহলে শিপম্যান। আচ্ছা, এরপর আরেকজন বলছে হুড অর ডম, হুড অর ডম একটা আরেকটার সাথে কানেক্টেড লেট। তাহলে আমি যদি এভাবে এটাকে মনে রাখার জন্য বলি শিপম্যান, হুড অর ডম, লেট, খুব সহজে মাথায় ঢুকে যাচ্ছে। তারপর এখানে আমি লিখছি IST, এখানে লিখছি ITY, তারপর ইজিপ্ট ISIT, শুধু এখানে আমি টি অ্যাড করেছি, এখানে আমি ওয়াই অ্যাড করেছি। আইস, আমরা বলি না আইসক্রিম খাবো বা আইস, এই আইসটা সামনে নিয়ে এসেছি, ক্রিমটাকে বাদ দিয়েছি। এরপরে IEF, ICE, আইটাকে এখানে রাখছি, এপাশের ইটা মাঝখানে এসেছে, শুধু সিটাকে আমরা এখানে বাদ দিয়েছি, এখানে আমরা এফ নিয়েছি, ঠিক আছে। এখন হচ্ছে CYTY, তার মানে সি এর পরিবর্তে এখানে টি বসাইছি। ERRY, ঠিক আছে, অর্থাৎ এখানে আটটা শেষে ছিল, এই আটটাকে এখানে আমরা প্রথমে নিয়ে গেছি এবং এর পরিবর্তে আমরা এখানে ওয়াই বসাইছি। এজ সবাই জানি, OCK, ওকে, আমরা বলি না ওকে, OCK, এভাবে মনে রাখলাম। এখন হচ্ছে নেস, এটা আমরা সবাই এটার সাথে পরিচিত। এখন আমি যদি বলি বিলিভ, BELIEF, আচ্ছা এইটা আসলে কোন নাম? এটা কোন নাম? এটা কি একটা পার্সনের নাম নাকি সমজাতীয় নাম, উপাদান? এত কিছু ভাবার দরকার নেই। আমি দেখছি এখানে IEF আছে শেষে, তারপরে আমি এখানে পড়ছিলাম যদি IEF থাকে সেটা অ্যাবস্ট্রাক্ট নাম। তাহলে এরকম দেখা মাত্রই আমরা
কি করব, বলে ফেলবো কোনটা কোন নাউন। আশা করি এই জিনিসটা অনেকে আমাকে বলে যে এটা কিভাবে মুখস্থ করব। এটা আর মুখস্থ করার কোনো দরকার নেই। এভাবে যদি বুঝে বুঝে পড়েন তাহলে আমার মনে হয় যে সব সময় মনে থাকবে। কারণ চাকরির প্রস্তুতি তো এমন না যে আপনি আজকে নিচ্ছেন, আবার আপনি চাকরি না পেলে আবার আপনি পরের বার এই একই জিনিস পড়তে থাকবেন, এরকমভাবে না। চাকরি প্রস্তুতি আপনাকে এমনভাবে নিতে হবে যে আমি আজকে নিচ্ছি মানে এই প্রতিটা পরীক্ষায় কাজে লাগবে, কোনো পরিশ্রম ছাড়াই। সেম পরিশ্রম যদি করতে হয় তাতে কোনো লাভ হলো না। তাই আমি এভাবে খুব সহজভাবে কীভাবে বোঝানো যায়, কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কীভাবে সেগুলো গল্পের আকারে মুখস্থ রাখা যায়, কিংবা কোন জিনিসটা বুঝে বুঝে পড়তে হবে, প্রতিটি ক্লাস আমার ঠিক এইভাবে আমি বুঝিয়েছি। তাই আপনারা যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। খুব সহজভাবে প্রতিটি টপিক আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।